আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা জানব ব্রিটিশ উপনিবেশ যুগ ১৭৫৭ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ। ১৭৫৭ সাল এক তারিখ যা বাংলার ইতিহাস চিরদিনের মতো বদলে দেয়। এদিনই শুরু হয় এক নতুন অধ্যায়, উপনিবেশের অধ্যায়, যেখানে বাংলার স্বাধীন আকাশে ছড়িয়ে পড়ে বিদেশি শাসনের ছায়া। ১. পলাশীর যুদ্ধ, বাংলার স্বাধীনতার অবসান ১৭৫৭। ১৭৫৭ সালের ২৩ জুন নদিয়ার পলাশীর প্রান্তরে মুখোমুখি হয় দুই শক্তি, বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনানায়ক রবার্ট ক্লাইভ। কিন্তু বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ঘটে সেই দিন। নবাবের সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ফলাফল বাংলার পরাজয়, এবং সেই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয় স্বাধীন বাংলার ইতিহাস। শুরু হয় এক দীর্ঘ দাসত্বের যুগ, ব্রিটিশ শাসন। ২. ব্রিটিশ শাসনের সূচনা ও শোষণ। পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে বাংলার কৃষি, বাণিজ্য ও প্রশাসন নিজেদের দখলে নেয়। ১৭৬৫ সালে তারা দেওয়ানি অধিকার লাভ করে, অর্থাৎ কর আদায়ের সম্পূর্ণ দায়িত্ব চলে যায় ব্রিটিশদের হাতে। তাদের কঠোর কর ব্যবস্থা ও শোষণে বাংলার কৃষক সমাজ নিঃস্ব হয়ে পড়ে। খাদ্যাভাব, দুর্ভিক্ষ ও ঋণের বোঝায় মানুষ দিশাহারা হয়ে পড়ে। ১৭৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তবুও ব্রিটিশরাদের হৃদয় নরম হয়নি। ৩. বিদ্রোহ ও প্রতিবাদের যুগ। কিন্তু বাংলার মানুষ চুপ করেছিল না, তারা বারবার শোষণের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। ফকির সন্ন্যাসী আন্দোলন ১৭৬০ থেকে ১৮০০ সাল। ১৭৬০ থেকে ১৮০০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ধরে চলে এই আন্দোলন, যা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম সশস্ত্র প্রতিরোধের একটি রূপ। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে। নবান্নের দেশ বাংলা তখন পরিণত হয় দুর্ভিক্ষ, কর বৃদ্ধি আর শোষণের এক মর্মান্তিক অধ্যায়ে। প্রজারা ন্যায্য কর দিতেও অসমর্থ হয়ে পড়ে। ইংরেজ কোম্পানির রাজস্ব নীতি কৃষক ও সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান ধর্মপ্রাণ ফকির ও সন্ন্যাসীরা। তারা ছিল মূলত দরবেশ, সুফি ও হিন্দু সন্ন্যাসী, যারা সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ফকির মজনু শাহ, ভাওয়াল ফকির, ভক্তিচন্দ্র গিলি এবং মুসা শাহ ছিলেন এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা। তিতুমিরের বাঁশের কেল্লা ১৮৩১। ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাংলার গ্রামাঞ্চলে ইংরেজ শাসন ও জমিদারদের শোষণ চরমে পৌঁছায়। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এক বাহসী মানুষ, সৈয়দ মীর নিসার আলী, ইতিহাসে যিনি তিতুমির নামে পরিচিত। তিতুমির সাধারণ কৃষক পরিবারের সন্তান হলেও ছিলেন ধর্মপ্রাণ, দৃঢ়চেতা ও সাহসী। তিনি দরিদ্র কৃষকদের সংগঠিত করে ফরায়েজি আন্দোলনের অংশ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করেন। ১৮৩১ সালের নারকেলবাড়িয়ায় তিনি তৈরি করেন এক অনন্য দুর্গ, বাঁশের কেল্লা। পুরো দুর্গটিই ছিল বাঁশ দিয়ে নির্মিত, কিন্তু এতই মজবুত যে ইংরেজরাও ভয় পেত। অবশেষে নভেম্বর মাসে ইংরেজ বাহিনী কামান ও বন্দুক নিয়ে কেল্লা আক্রমণ করে। তিতুমির ও তার সঙ্গীরা সীমিত অস্ত্র নিয়েও বীরত্বের সঙ্গে লড়াই করেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং ১৮৩১ সালের ১৯ নভেম্বর তিতুমির শহীদ হন। তার আত্মত্যাগ বাংলার স্বাধীনতার ইতিহাসে এক অনন্ত আলো জ্বেলে গেছে। তিতুমিরের বাঁশের কেল্লা আজও প্রতিরোধের প্রতীক, যেখানে সাধারণ মানুষ শিখেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের সাহস। নীল বিদ্রোহ ১৮৫৯ থেকে ৬২। ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ বণিকেরা বাংলায় নীল চাষ শুরু করে। তারা কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করত। কৃষকেরা জানত নীল চাষে জমি উর্বরতা হানায় আর তাতে কোনো লাভ নেই, তবুও নীলকরদের অত্যাচারে তারা বাধ্য হতো। যারা নীল চাষে অস্বীকৃতি জানাত তাদের উপর চলত ভয়াবহ নির্যাতন, মারধর,
ফসল ধ্বংস, এমনকি বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হতো। অবশেষে কৃষকেরা সংগঠিত হয়। শুরু হয় ইতিহাস খ্যাত নীল বিদ্রোহ। 1859 সালে নদিয়া ও যশোর থেকে আন্দোলনের সূচনা হয়। স্লোগান ওঠে, নীল চাষ করব না। দ্রুত এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, দিনাজপুর সহ পুরো বাংলায়। নেতৃত্ব দেন দিগম্বর বিশ্বাস ও বিশ্বনাথ সিংহ। তাদের নেতৃত্বে হাজার হাজার কৃষক অস্ত্র নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইংরেজ সরকার প্রথমে বিদ্রোহ দমন করতে সৈন্য পাঠায়, কিন্তু পরে গঠন করে নীল কমিশন। 1860 কমিশন জানায় নীলকরদের অবিচারই এই বিদ্রোহের কারণ। ফলে বাধ্যতামূলক নীল চাষ বন্ধ হয় আর কৃষকেরা মুক্তি পায় শোষণ থেকে। নীল বিদ্রোহ হয়ে ওঠে বাংলার কৃষক সমাজের প্রথম বড় ঐক্যবদ্ধ আন্দোলন, যা শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে একত্র হলে পরিবর্তন আসবেই। 4. 1857 সালের সিপাহী বিদ্রোহ। 1857 সালে ছড়িয়ে পড়ে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। বাংলার মাটিতেও সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখা যায়। যদিও এই বিদ্রোহ দমন করা হয়, তবুও এটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্থাপন করে। 5. বঙ্গভঙ্গ ও জাতীয় জাগরণ। 1905 সালে ইংরেজরা প্রশাসনিক অজুহাতে বাংলা বিভক্ত করে দেয়। তারা চেয়েছিল বাঙালিদের ঐক্য ভাঙতে, ফুটো করে রাজত্ব করতে, কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ এই বঙ্গভঙ্গের বিরুদ্ধেই জেগে ওঠে সমগ্র বাংলা। স্কুল, কলেজ, সাহিত্য, পত্রিকা সব জায়গায় শুরু হয় আন্দোলন। অবশেষে তীব্র আন্দোলনের চাপে 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। এভাবেই বাঙালিরা বুঝে যায় ঐক্যই শক্তি। 6. পরাজিত জাগরণ ও স্বাধীনতার বীজ। 1912 থেকে 1947 বঙ্গভঙ্গের পর রাজনৈতিক চেতনা আরও গভীর হয়। 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ, যা মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষায় ভূমিকা নেয়। এবং 1940 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে গৃহীত হয় ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। এই প্রস্তাবই বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতার ভিত্তি তৈরি করে দেয়। স্বাধীনতার দোরগোড়ায় 1947 1947 সালে প্রায় 2 শতক শাসনের পর ব্রিটিশরা ভারত ত্যাগ করে। দেশ ভাগ হয়, জন্ম হয় ভারত ও পাকিস্তান। বাংলা ভাগ হয়ে পড়ে, পশ্চিমবঙ্গ ভারতে আর পূর্ববঙ্গ হয়ে যায় পূর্ব পাকিস্তান। বাংলার উপনিবেশিক ইতিহাস শুধু শোষণ ও অন্ধকারের গল্প নয়, এটি এক জেগে ওঠার ইতিহাস, মানব মর্যাদা ও স্বাধীনতার পথে দীর্ঘ সংগ্রামের একটি ইতিহাস, যে সংগ্রামের শেষ অধ্যায় শুরু হয়েছিল এখান থেকেই, 1757 সালের পলাশীর প্রান্তর থেকে।